শেখ আকিজউদ্দিনের জীবনী হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য জিরো থেকে হিরো হওয়ার সেরা অনুপ্রেরণা ও শিক্ষার একটি দারুণ সোর্স। একজন কমলালেবুর ফেরিওয়ালা, যিনি মাত্র ১৬ টাকা সম্বল পকেটে নিয়ে ভাগ্য করতে বেরিয়েছিলেন। কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা ও ২৯টি শিল্প কারখানার মালিক হলেন, সেই কাহিনী আমরা আজ জানব শেখ আকিজউদ্দিনের জীবনী থেকে। জ্যাক মা, ধীরুভাই আম্বানি, এইসব জিরো থেকে হিরো হওয়া মানুষদের কাতারে বাংলাদেশের শেখ আকিজউদ্দিনকেও চোখ বন্ধ করে স্থান দেয়া যায়। একদম শূন্য থেকে শুধু চেষ্টা, পরিশ্রম আর আইডিয়াকে কাজে লাগানোর জোরে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপের কর্মীর সংখ্যা ৫০,০০০-এর বেশি। গ্রুপের মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকার বেশি। আপনার যদি কিছুই না থাকে এবং আপনি যদি তারপরেও জীবনে ধনী হওয়ার স্বপ্ন দেখেন অথবা বিশাল কিছু করতে চান, শেখ আকিজউদ্দিন হতে পারে আপনার সেরা অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার খোঁজে চলুন ঘুরে আসি সত্যি সত্যি জিরো থেকে হিরো হওয়ার আকিজউদ্দিনের জীবনী থেকে। শেখ আকিজউদ্দিনের জন্ম ও ছেলেবেলা। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন ও মতিনা বেগমের দরিদ্র ঘরে ১৯২৯ সালে। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সবুজ সুন্দর একটি গ্রামে তার শৈশব কাটলেও অভাব ছিল তার নিত্যসঙ্গী। বাবা ছিলেন মৌসুমি ফলের কেনাবেচার সাথে জড়িত ছোট্ট ব্যবসায়ী। বাবার আয় এতই কম ছিল যে আকিজ স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। তবে বাবার সাথে থেকে তিনি ব্যবসা বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেন। সেই সাথে দরিদ্রের সাথে লড়তে লড়তে অল্প বয়সে পরিণত হয়ে ওঠেন। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে আকিজ ভাগ্য ফেরাতে বাড়ি ছাড়েন। স্বপ্ন আর টিকে থাকার লড়াই। এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ঢাকার মতো মহানগরীতে পাড়ি জমায়, সেই সময় বাঙালিদের কাছে এমন শহর ছিল কলকাতা। আকিজউদ্দিনও সেই কলকাতার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন। সম্বল ছিল মাত্র ১৬ টাকা। ১৯৪২ সালেও ১৬ টাকা খুব বেশি টাকা ছিল না। কলকাতায় তার পরিচিত কোনো মানুষ ছিল না। শুধু আশা, স্বপ্ন আর সাহসে ভর করে তিনি বাড়ি ছেড়েছিলেন। তার জীবনে সেই সময়টি নিয়ে তিনি বলেছিলেন, বাবার কাছ থেকে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছাড়ি। গন্তব্যের কাছাকাছি মহানগর কলকাতা। সেখানে গিয়ে আশ্রয় নিলাম শিয়ালদাহ রেল স্টেশনে। সারাদিন ঘুরি ফিরি, কাজের সন্ধান করি, আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ি। সারাদিনের খাবার ৬ পয়সার ছাতু। এর বেশি খরচ করার সুযোগ ছিল না, কারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু উপযুক্ত কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুদিন ভিক্ষুকের মতো স্টেশনে কাটানোর পর তার পরিচয় হয় সেখানকার জাকারিয়া হোটেলের মালিকের সাথে। তিনি দয়া করে আকিজ শেখকে তার হোটেলের এক কোণায় থাকার জায়গা দেন। কোনোভাবেই কাজ জোটাতে না পেরে তিনি ব্যবসায় চিন্তা করতে থাকেন। কিন্তু হাতে এতই অল্প টাকা ছিল যে তিনি ব্যবসাও শুরু করতে পারছিলেন না। এরপর একসময় জানতে পারলেন কমলালেবুর ব্যবসায় পুঁজি খুব কম লাগে এবং এতে লাভও বেশ ভালো হয়। এরপর তিনি শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে ফেরি করে বেচা। কলকাতায় হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় তিনি কমলালেবু ফেরি করতেন। এই ব্যবসা করার জন্য দিনে ২ টাকা চাঁদাও দিতে হতো কলকাতা পুলিশকে। এই ব্যবসা করতে করতে তার হাতে কিছু টাকা জমে গেল। এরপর তিনি ভ্যান গাড়ির ওপর ভ্রাম্যমাণ মুদির দোকানের আইডিয়া পেলেন। ভ্রাম্যমাণ মুদি দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল। তিনিও একটি মুদি দোকান চালু করলেন। তবে একটি সমস্যা ছিল যে তিনি হিন্দি একদমই জানতেন না। অন্যদিকে অন্য ব্যবসায়ীরা হিন্দি ভাষায় ছোট ছোট ছড়া বানিয়ে সেগুলো বলে বলে ক্রেতাদের আকৃষ্ট করতেন। আকিজ ধীরে ধীরে হিন্দি শিখতে শুরু করলেন এবং একসময় শিখেও ফেললেন। তারপর ভ্যান গাড়ির ওপর মুদি মালামালের দোকানটি বেশ জমে উঠল। তার দোকানের সব পণ্যের দামই ছিল ৬ আনা। তাই তিনি এর নামও দিয়েছিলেন নিলামওয়ালা ৬ আনা। দোকান ভালোই চলছিল, কিন্তু সেই দোকানও তিনি বেশি দিন চালাতে পারেননি। অবৈধ দোকান চালানোর অভিযোগে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
5 টাকা জরিমানার সাথে 3 দিনের জেল হয় তার। জেল খাটায় তার এতই রাগ আর অভিমান হয় যে তিনি তার লাভজনক ব্যবসাটি বিক্রি করে দেন। এরপর তিনি কিছুদিন কিছুই করেননি। কলকাতায় এখানে ওখানে অনিশ্চিত ঘুরিয়ে বেরিয়েছেন। এভাবে কিছুদিন কাটার পর তার পরিচয় হয় এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে তিনি পাকিস্তানের পেশোয়ারে পাড়ি জমান। সেখানে প্রচলিত পাশতু ভাষা শিখে নেন অল্প দিনেই। তারপর দোকান বিক্রির টাকা বিনিয়োগ করে শুরু করেন ফলের ব্যবসা। ঘরে ফেরা 2 বছর ফলের ব্যবসা করে তিনি 10,000 টাকার মতো মুনাফা করেন। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের বিপদ, বাবা মায়ের জন্য টান আর হাতে বেশ কিছু টাকা জমে যাওয়া, এই সব মিলিয়ে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কিছুদিনের মধ্যেই মধ্যডাঙ্গা গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসেন। তবে বাবা মায়ের সাথে বেশি দিন থাকা হয়নি। অল্প দিনের ব্যবধানে বাবা মফিজউদ্দিন ও মা মতিনা বেগম মারা যান। আকিজের বয়স তখন 19 বছর। নিঃসঙ্গ আকিজউদ্দিন এরপর সেই গ্রামে সখিনা খাতুনকে বিয়ে করেন। আকিজ বিড়ির শুরু। ব্যবসা আর বড় হওয়ার স্বপ্ন যার ভিতরে একবার জাগে সে সহজে থেমে থাকতে পারে না। আকিজও পারেননি। বাবা মায়ের মৃত্যু শোক ও বিয়ে করার পর তার মাঝে উদ্যোক্তা সত্তাটি আবার জেগে ওঠে। তিনি ভাবতে থাকেন কি করা যায়। তিনি নিজের এলাকা থেকে কিছু একটা করতে চাচ্ছিলেন। সেই সময় তার অঞ্চলে বিধুবিড়ি খুব নামকরা ছিল। বিধুবিড়ির মালিক ছিলেন বিধুভূষণ। বিধুভূষণের ছেলে ছিলেন আকিজের কাছের বন্ধু। বিধুভূষণের পরামর্শ ও সহায়তায় 1952 সালে তিনি তার নিজের বিড়ি ব্যবসা শুরু করেন। বিড়ি তৈরি ও বিক্রি করে বেশ লাভ হতে থাকে। বেজোরডাঙ্গা রেল স্টেশনের কাছে তিনি দোকান নেন। 1955 সালের দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় 60,000 টাকায়। কিন্তু এবারও তার উপর দুর্ভাগ্য নেমে আসে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হঠাৎ এক রাতে আগুন লেগে পুরো দোকানে পুড়ে ছাই হয়ে যায়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম। পুড়ে যাওয়া দোকানে 30,000 টাকার মালপত্র ও নগদ 4,000 টাকা ছিল। সেই সাথে দোকানের অবকাঠামো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই আমলে প্রায় 60,000 টাকা মানে অনেক টাকা। তার এক কর্মচারী আহত হয়েছিলেন এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে সব হারিয়েও তিনি ভেঙে পড়েননি। তার বিশ্বাস ছিল চেষ্টা করলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই সদয় হবেন। এই প্রসঙ্গে তার ভাষ্য ছিল, সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনোবল হারাইনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল এবার শূন্য থেকে শুরু করব। উপরওয়ালা নিশ্চয়ই সদয় হবেন। জিরো থেকে হিরো আবারও। বাজারে আকিজের নামে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল তা হলো তিনি সৎ এবং পরিশ্রমী। এই সততা আর পরিশ্রমী স্বভাবে সুনামের কারণে তিনি স্থানীয় মহাজন ও ব্যবসায়ীদের কাছ থেকে দারুণ সাহায্য পেলেন। ধার কর্জ করে তিনি আবার শুরু করলেন। মহাজনদের সাহায্যে আবারও দোকান নির্মাণ করেন। আর এবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুড় ও ডালের ব্যবসাও শুরু করেন এবং ঘুরে দাঁড়াতেও তার বেশি সময় লাগেনি। পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, সততা, নিষ্ঠা আর একাগ্রতার ফলে আমার ঘুরে দাঁড়াতেও সময় লাগেনি। কিছুদিনের মধ্যে আমি লাখখানেক টাকার মালিক হয়ে গেলাম। এবার শুরু করলাম ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রেই আমার মূলধন ছিল বিশ্বস্ততা। সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত আমাকে। 60-এর দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাভারণ পুরাতন বাজারে চলে আসি। যশোরের নাভারণ বাজারে এসে ব্যবসা শুরু করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাভারণ বাজারেই আসলে তিনি বিখ্যাত আকিজ বিড়ির ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি এই কোম্পানিকে জাপান টোবাকো $1.5 বিলিয়ন কিনে নিয়েছে। এর পরের বছরগুলোতে একে একে তিনি আকিজ গ্রুপের ব্যানারে বাংলাদেশের সবচেয়ে বড় কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1960 সালে অভয়নগরে প্রতিষ্ঠা করেন SAF ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অত্যাধুনিক একটি চামড়ার কারখানা। তারপর 2006 সালে 77 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত একে একে প্রায় 20টি কোম্পানি প্রতিষ্ঠা করে গেছেন।
কোম্পানিগুলোর প্রতিটি বাংলাদেশ ও দেশের বাহিরের বাজারে সুপ্রতিষ্ঠিত। তার নিজ হাতে প্রতিষ্ঠা করা কোম্পানিগুলোর লিস্টটি দেখলেই ব্যাপারটি বুঝতে পারবেন। 1. ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রি। 2. আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। 3. আকিজ ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড। 4. জেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 5. আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড। 6. আকিজ জুট মিল লিমিটেড। 7. আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড। একই বছর আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। 8. আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড। 9. আকিজ হাউজিং লিমিটেড। 10. সাভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 11. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। 12. আকিজ অনলাইন লিমিটেড। 13. নেবুলা লিমিটেড। 14. আকিজ কর্পোরেশন লিমিটেড। 15. আকিজ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি লিমিটেড। 16. আকিজ অ্যাগ্রো লিমিটেড। 17. আকিজ পেপার মিলস। ব্যক্তি শেখ আকিজউদ্দিন। শেখ আকিজউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস ও মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা, সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার গুণ। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবে চিন্তে নিতেন, আর যে কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার অনুগ্রহের ওপর ভরসা রাখতেন। সময় যত খারাপই আসুক, তিনি মাথা ঠান্ডা রেখে কাজ করতেন। একটা মানুষের মধ্যে সততা আর মানুষকে আপন করে নেয়ার গুণ না থাকলে একদম সব হারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথা প্রচলিত আছে যে তিনি বিপক্ষের লোককে নিজের ব্যবহার আর বুদ্ধি দিয়ে পক্ষে টেনে আনতেন। দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়েও তার মাঝে কোনোদিন অহংকারের প্রকাশ দেখা গেছে বলে শোনা যায়নি। পোশাক আশাক এবং চালচলনে অত্যন্ত সাদাসিধেভাবে তিনি চলতেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ডোনেশনগুলোর একটি তার করা। 2000 সালে তার উত্থানের এলাকায় যশোরে ভয়াবহ বন্যার সময় তিনি প্রায় একাই 1 কোটি টাকার ত্রাণ বিতরণ করেন। পরিশিষ্ট। শেখ আকিজউদ্দিনের জীবনী সত্যিকার অর্থে জিরো থেকে হিরো হওয়ার এক দারুণ উদাহরণ। বারবার সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার উঠে দাঁড়ানো এই মানুষটির জীবন কাহিনী যে কারোর জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস হতে পারে। শেখ আকিজউদ্দিনের জীবনী নিয়ে লেখাটি যদি আপনাকেও অনুপ্রাণিত করতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সফল। ধন্যবাদ।